সন্দেশখালীর দিকে নজর রাখবো। সন্দেশখালীর আতাপুর খেয়াঘাট তার বেহাল অবস্থা। কংক্রিটের জেটিঘাটের দাবি করছে নিত্যযাত্রীরা। জীর্ণ খেয়াঘাট সংস্কারের দাবি যাত্রীদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, কতদিন ধরে জেটিঘাটের এরকম বেহাল অবস্থা, এবং যদি জেটিঘাট সংস্কার করা হয় তাহলে কত যাত্রী সুবিধা পাবেন তারা? দেখো, কয়েক হাজার মানুষের যাতায়াত, অর্থাৎ এই সন্দেশখালী 2 নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের আতাপুর থেকে খুলনা যাওয়ার ফেরিঘাট, অর্থাৎ প্রায় হাজার হাজার মানুষের যাতায়াত একমাত্র এই ফেরিঘাট। কিন্তু বছর দুয়েক ধরে এতটাই ভগ্নদশা, পরে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে, অর্থাৎ বাইক সাইকেল নিয়ে যাতায়াত করতে গিয়েই হুমড়ি খেয়ে একেবারে এই রায়মঙ্গল নদীর জলে পড়ে অনেকে আহত হয়। একাধিকবার প্রশাসনকে জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধানের দাবি যে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন, তারপরে কিন্তু এই ফেরিঘাট সংস্কার করা হবে। কিন্তু কবে সংস্কার করা হবে এখনো পর্যন্ত প্রশ্ন নয়। ইতিমধ্যে কিন্তু এই হাজার হাজার নিত্যযাত্রী দিনে এবং রাত্রে যাতায়াত করে চরম সমস্যায় পড়ে। তার কারণে একমাত্র ফেরিঘাট সেটা পুরোপুরি ভগ্ন দশা হয়ে রয়েছে। কোন রকম ভাবে ইলেকট্রিক পোল দিয়ে সেখানে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে, ফলে চরম সমস্যা এলাকার মানুষজন। একেবারে ধন্যবাদ জিয়াউল। আমাদের পার হতে হয় নিত্য নতুন কি এই খেয়াঘাট ধরে পারে? হ্যাঁ, এখান থেকে পারাপার করি আমরা। কতদিন থেকে এরকম অবস্থা? অনেক দিন থেকে। আপনি কি চাইছেন? আমরা চাইছি ভালো হোক, এই ঘাটটাগুলো ভালো হোক। এবং এই ঘাটটার বিরাট দুর্দশা, লাইট ফাইট নেই, অন্ধকারে। আর এবং আমার খুলনা সন্দেশখালী রুরাল হসপিটাল আছে, যদি কোনো ব্যবস্থা হয় সরকারিভাবে আমরা খুব উপকৃত হব। নদী পারাপারের একটা খুব সমস্যা ছিল, এবং নদী পারাপারের তেমন একটা জেটিঘাট, ভালো জেটিঘাটও ছিল না। এই জেটিঘাটে নদী পারাপার হতে বহু দুর্ঘটনা ঘটে চলেছে। আমরা খুলনা অঞ্চলের উদ্যোগে সুন্দরবন উন্নয়ন পর্ষদকে জানিয়েছিলাম, এবং সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে টেন্ডার করা হয়েছে। খুব দ্রুততার সহিত কাজটা শুরু হবে। কাকদ্বীপে ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম হচ্ছে। অভিযোগ উঠছে পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধেই। পাথর প্রতিমার ভগবতপুরের ঘটনা, পুলিশের নির্দেশে বন্ধ করা হয়েছে সেই পোল্ট্রি ফার্ম। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, যখন এই ম্যানগ্রোভগুলো কেটে সেই পোল্ট্রি ফার্ম তৈরি হচ্ছিল, তখন কারো নজরে পড়েনি? তখন পুলিশ কিছু করেনি কেন? হ্যাঁ দেখো, প্রথমত তোমাকে বলে রাখি যে পঞ্চায়েত সদস্যের কথা বলা হচ্ছে, সদস্যরা তিনি কিন্তু প্রথমত দাবি করছেন এই জায়গা তাদের রায়ত জায়গা, তারা নাকি মেদিনীপুরের কোনো একটা মালিকের কাছে তারা কিন্তু জায়গাটা কিনেছেন। কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তারা যেটা অভিযোগ করছেন যে এই জায়গা একেবারে নদীর জোয়ার ভাটা খেলে এবং ম্যানগ্রোভ ছিল, সেখানে কিন্তু ম্যানগ্রোভ কাটা হয়েছে এবং সেখানে বিশালভাবে একটি পোল্ট্রি ফার্ম তৈরি করা হচ্ছে। রাতারাতি কিভাবে এই জায়গা হস্তান্তর হলো এবং জায়গা কেনাবেচা হলো সেটা কিন্তু কারোর কাছে কোনো উত্তর নেই। যদিও এই বিষয়ে যে প্রশাসনিক ভাবে কিন্তু এখন ওই কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং বিডিও পাথর প্রতিমা বিডিও তরফ থেকে জানানো হয়েছে যে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এবং খতিয়ে দেখার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বেশ, আর এদিকে অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য। এই যে এটা করছেন আপনার দলের লোকেরা কি আপনাকে বাধা দিচ্ছে এখানকার সর্বসাধারণ? না, এই যে যারা লোকজন গাড়ি হয়েছে এরা বলছে 100 ফুটের মধ্যে লায়ের জঙ্গল রয়েছে, আসার জঙ্গল। এরা এদেরকে জিজ্ঞেস করতে পারেন, এরা কি আমার কাছে এসেছিল? আমার কাছে কেউ আসেনি, আমার কাছে কোনো রেজুলেশন পড়েনি, কিছুই পড়েনি আমার কাছে। এই ঘরটা কি আপনি করছেন না? না, আমি করছি। কে করছে? এটা আমার দিদির জায়গা, দিদি করছে, আমি করছি। আপনি তাহলে দাঁড়িয়ে রেখে কাজ করছেন অভিযোগ উঠছে? না, আমি দাঁড়িয়ে থেকে কাজ করবো কেন? আমার বাড়ি এখানে হতে পারে, আমি এখানে থাকতে পারি, তাহলে বাবার বাড়িতে কেউ আসবে না, দেখাশোনা কেউ করবে না? আমি এই আসি যাই এই বলে কি আমি দাঁড়িয়ে থেকে কাজ করব? আমার জায়গা না, আমি কাজ করাতে যাবো। সামান্য পঞ্চায়েত সদস্য দাঁড়িয়ে থেকে তিনি এই তার পোলট্রি ফার্ম করছেন, কি বৈধতা এখানে আছে? যেখানে নদীচর লক্ষাধিক ম্যানগ্রোভ আছে, সেগুলোকে নষ্ট করে যেভাবে এই জিনিসগুলো গড়ে উঠছে, আমরা গ্রামবাসী সেই জন্য আমরা চাইছি এর প্রতিকার। সেই জন্য আমরা পাথর প্রতিমা আমরা বিডিও সাহেবকে জানিয়েছি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, প্রধান মহাশয়কে জানিয়েছি, আমরা পঞ্চায়েত সমিতিকে, এবং আমরা গ্রামবাসী এর প্রতিকার চাই এবং সরকারি জায়গা যাতে সরকারিভাবেই থাকে, আমাদের যাতে পরিবেশ রক্ষা হয়, আমরা সেটাই গ্রামবাসী চাইছি। কখনো পশ্চিমবঙ্গের বাইরে বেরোননি, তার নামেই অসম থেকে এনআরসি নোটিশ। আতঙ্কে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী। হতবাক আত্মীয় থেকে প্রতিবেশী।
সবারই দাবি কয়েক পুরুষ থেকে এই গ্রামেরই বাসিন্দা ব্রজবাসীরা। তাহলে কেন তাদের এনআরসি নোটিশ ধরালো অসম প্রশাসন? ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি, নীলকণ্ঠ বরেগী, তারপরে হচ্ছে নদিয়া বরেগী, নরেন বরেগী, আর গোপাল উত্তম ব্রজবাসী। কোলে পিটি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এরা কি কোনোদিন আসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাসিনে করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? হ্যাঁ। কখনো অসমে যাননি, অসম তো দূরের কথা, পশ্চিমবঙ্গের বাইরেও পা রাখেননি, সেই ব্যক্তির বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অসমে ঢোকার অভিযোগ। যে অভিযোগে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার, যা শুনে হতবাক দিনহাটার সীমান্ত লাগোয়া গ্রাম সাদিয়ালের কুঠির বাসিন্দারা। বিয়ে হয়েছে যে বছর, সেই বছর ওর জন্ম হয়েছে। আচ্ছা, তারপরে তখন তো মানুষই হয়। এইখানে ওদের তো কোনোখানে বাড়ি ঘর নাই, এইখানে ওদের সব ঠাকুর বাবা আমবল থেকে আমি চিনি। আমরা দিছি ডোলের বান দিয়ে, তবে সেটা মানাসিনে করি মই হয়েছি। আচ্ছা, তো আপনারা কি কোলে পিঠে মানুষ করছেন? হ্যাঁ। এর বাবা দাদুরা কোনোদিন কি আসামে গেছিল আর কি? না। এই গ্রামে উত্তম কুমার ব্রজবাসী আত্মীয়রাও থাকেন, তারাও তো আকাশ থেকে পড়ছেন। ওরা তো সেই 5 পুরুষ ধরে আমি নাম জানি, নীলকণ্ঠ বরেগী, তারপরে হচ্ছে নদিয়া বরেগী, নরেন বরেগী, আর গোপাল উত্তম ব্রজবাসী। ওরা তো, আমরা তো 4 পুরুষ থেকে নাম অবশ্য জানি। ওরা তো আরো জন্মগত তো এই জায়গার, ওরা তো স্থানীয় এই জায়গায়। তো ওরা কি করে হলো আসামের লোক? কোলে পিটি মানুষ করছি, নিয়ে বেড়াচ্ছি, মেয়ের বাড়ি ঘরে আসিলাম, করি খাসি। এইখানে থাকতো আমার মামা হয়, মেয়ের বাড়ি ঘরে আমরা মানুষ হচ্ছি। এরা কি কোনোদিন আসামে গেছিল? না, কোনোদিনও যায় নাই। অসম থেকে পাঠানো এনআরসি নোটিশে বলা হয়েছে 15ই জুলাইয়ের মধ্যে উপযুক্ত নাগরিকত্বের নথি জমা দিতে হবে উত্তম কুমার ব্রজবাসীকে, না হলেই তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। এর জেরে দিন আনা দিন খাওয়া মানুষটি পড়ে গেছেন বিপাকে। এলভিশন করা হয়েছিল জমিনের কাগজের জন্য, সেটা এখনো রেডি হয়নি। তাহলে এখন কি করবেন? এখন কাগজ যদি পাওয়া যায় তাহলে জমা করব, নাহলে জমা হবে না। কয় পুরুষ ধরে আপনারা এখানে আছেন আর কি? এখানে 3 পুরুষ থেকে আছে। যেটা বলেছে আর কি 1971 সালের আশেপাশে আপনি আসামে গিয়েছিলেন, আপনার কি মনে পড়ে কখনো আসামে গিয়েছিলেন? আমি যাইনি রে কোনোদিন, বাইরে কোনোদিন যাইনি। অসমে যান নাই? না। এখানে হয়তো ফল কেস আমার নামে হয়তো আসছে, পুরো আতঙ্ক হয়ে আছে এখন, কি চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া হচ্ছে না। তার কাছে হয়েছে 1966 থেকে 2008 সালের ভোটার লিস্টের সার্টিফাইড কপি। যদিও উত্তম বাবুর দাবি তার কাছে যা বৈধ নথি ছিল সেগুলো সবটাই জমা দিয়েছেন, এর বেশি কিছু নেই। তারা এখানকার বাসিন্দা, এখানেই থাকবেন। কোচবিহারের সাদিয়ালের কুঠি থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। বাংলার বাইরে বাংলা বললেই কি বাংলাদেশি? প্রশ্নটা আবার উঠল, কারণ এবার দিল্লি থেকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো শিশু, মহিলা সহ বীরভূমের 6 জনকে। অভিযোগ, আধার কার্ড, ভোটার কার্ড দেখানোর পরেও তাদের গায়ে বাংলাদেশি তকমা সেটে সীমান্তের ওপারে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। বীরভূমের মুরারইয়ের বাসিন্দা, কাজ করেন দিল্লিতে। এমনই 2টি পরিবারকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে। তাদের অপরাধ, তারা বাংলায় কথা বলেন। দানিশ শেখ, তার স্ত্রী সোনালী খাতুন, তাদের 5 বছরের ছেলে সাবির শেখ, 3 জনেই থাকেন দিল্লির রোহিণীতে। লোহালক্কর, কাগজ কুড়িয়ে তারপর বিক্রি, এভাবেই সংসার চালান দানিশ। ওই এলাকাতেই থাকে বীরভূমের আরেকটি পরিবার, সুইটি বিবি এবং তার 2 সন্তান। তাদের মুখে বাংলা শুনেই বাংলাদেশি বলে সন্দেহ হয় দিল্লি পুলিশের। অভিযোগ, আধার কার্ড, ভোটার কার্ড দেখিয়েও রেহাই মেলেনি। শিশু, মহিলা সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। সম্প্রতি বাংলাদেশ থেকে বীরভূমের বাড়িতে ফোন করেন দানিশ। এরপরে পাইকর থানার দ্বারস্থ হয় তার পরিবার। ওই আমার ছেলেকে ধরে নিয়ে গেছে বাংলাদেশি বলি, আর আমাদের তো এখানেই তো খুব সব আমাদের বাপ দাদা সব এখানকারই, আমরা আমাদের পয়দাইশিও এইখানকার, আমরা তো করি খেয়েছিলাম দিল্লিতে, কাপাড়ি টাপাড়ি করে দিন আমার ছেলেকে বাংলাদেশি বলি বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। আমাদেরকে কেন বাংলাদেশি বলি পাঠাবে? আমরা তো বাংলাদেশি লয়। পাইকর ভাই আমার সব 7 গোষ্ঠী এখানে, জন্মভূমি এখানে। আমরা দিল্লিতে কালারি করে খেয়েছিলাম, এখান থেকে আমরা চলে এসেছি
আমার মেয়েকে জামাইকে আর লাঠিকে ধরে নিয়ে চলে গেছে, বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে। ওনারা দীর্ঘদিন ধরে দিল্লিতে কাজ করতেন। ভারতের নাগরিক হওয়ার জন্য যা যা ডকুমেন্ট লাগে, আধার কার্ড, ভোটার কার্ড, পুরানো দলিল সব থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারকে না জানিয়ে ইলিগাল ভাবে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। এটা তার জন্য আমরা যা যা লিগালি আইনত পরিবারকে সাহায্য করা যায় আমরা সবকিছু করছি এবং পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। এবং এটা যেটা করা হচ্ছে রিসেন্ট পিরিয়ডে পুরো বাংলার প্রতি বিদ্বেষ। বিজেপি শাসিত রাজ্যের সরকার ভুলে গেছে যে বাংলা হচ্ছে মানে ভারতবর্ষের অন্যান্য ভাষার মতো একটা ভাষা। সম্প্রতি মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে মুর্শিদাবাদের আরও এক শ্রমিকের হদিশ মেলে। আপনার বাড়ি কোথায়? মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক, কি আপনার মা আসছে নাকি? বম্বে নানা সুপারা, ওখানে আমি থাকতাম দিল্লিতে, আমি প্রুফ দিয়েছি, বুঝে তোর সব প্রুফ ডুপ্লিকেট, জোর করে আমার ভেস ফ্যাক্টরি মেরি বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। এবার বীরভূমের দুই পরিবারের 6 জনকে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ। অপরাধ একটাই, বাংলায় কথা বলা। এতেই প্রশ্ন, পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে বাংলায় কথা বললেই কি তিনি বাংলাদেশী? বীরভূম থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার, খড়গপুরের নেতা বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল। এতে খুশি আক্রান্ত প্রতিবাদী, তার দাবি বেবিকে গ্রেফতার করা হোক। খড়গপুরে প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মার, চড়, থাপ্পড়, জুতো পেটা, কিছুই বাদ যায়নি। 30 জুন এই ঘটনার দিনই বেবি কোলেকে শোকজ করে তৃণমূল, এবার দল থেকে বহিষ্কার। মমতা বন্দ্যোপাধ্যায়ের জিরো টলারেন্স, এই দলের কোনো সদস্য কোনো অসামাজিক বা অশালীন বা হিংসাত্মক ভূমিকা নিতে পারবে না। রাজ্য সভাপতি নির্দেশ দিয়েছেন শ্রী সুব্রত বক্সী জেলা সভাপতিকে যে সেই বেবি কোলেকে দল থেকে নিষ্কাশিত বহিষ্কার করার জন্য। খড়গপুর শহরের মানুষের যা প্রতিক্রিয়া, তাতে করে বহিষ্কার করা ছাড়া কোনো উপায় ছিল না। আমার ওয়াইফ খুব আতঙ্কিত ছিল, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা, আমাদের পরিবার এবং খড়গপুর শহরের মানুষ শান্তিতে নেই। 30 জুন প্রবীণ এই প্রতিবাদীকে রাস্তায় ফেলে মারধর করেন বেবি কোলে। এরপর তাকে শোকজ করে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল। 5 দিন পর সেই শোকজের জবাব দেন বেবি, তাও আবার হোয়াটসঅ্যাপে। শোকজের জবাবে ভুল স্বীকার, ক্ষমা চাওয়া তো অনেক দূর, পাল্টা প্রবীণ প্রতিবাদীর ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা করেন তিনি। নিজের পিঠ বাঁচাতে দাবি করেন তিনি নাকি প্রথমে মারধর করেননি, বয়স্ক অনিল দাসী নাকি প্রথমে তাকে মারেন, তিনি মারেন আত্মরক্ষার জন্য। এরপর দিনই বিজেপি থেকে তৃণমূলে আসা বেবি কোলেকে বহিষ্কার করল রাজ্যের শাসক দল। খড়গপুরের দাবি বেবিকে গ্রেফতার করতে হবে, এই দাবিতে এদিন মিছিল বেরোয়। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।